আগরতলা শহর আজ ধুলোয় ঢাকা। শহর জুড়ে ভাঙাচোরা রাস্তাঘাট, খোঁড়া জায়গায় জমে থাকা বালি, ধুলো, আবর্জনা আর অনবরত যানজট। এসবের দায় কে নেবে? প্রকল্পের কর্তারা নাকি এই শহরের সাধারণ মানুষ, যারা প্রতিদিন নাক মুখ ঢেকে যুদ্ধ করছে বাঁচার জন্য? এটা কি সত্যি সেই স্মার্ট সিটি যার প্রতিশ্রুতি এত জাঁকজমক করে দেওয়া হয়েছিল? প্রশ্ন উঠছে, এই উন্নয়ন কার জন্য? মানুষ বারবার প্রশ্ন করছে, কবে কাজ শেষ হবে, পথ কোথায় বন্ধ, বিকল্প রাস্তা কোথায়? কিন্তু উত্তর নেই। আমাদের প্রশ্ন, এমন গোপনীয়তা কেন? সাধারণ মানুষকে অন্ধকারে রেখে কি উন্নয়ন হয়? বৃষ্টির দিনে জল জমে থাকে, রোদ উঠলেই ধুলোয় ঢেকে যায় গোটা শহরটা। এত বিশৃঙ্খলার নকশা কে তৈরি করেছিল, আর কেই বা এর পরিচালনা করছে? স্মার্ট সিটির প্রকৌশল কিভাবে এমন আনস্মার্ট হতে পারে? খোলা রাস্তা, ধুলো ও দুর্গন্ধে ব্যবসায়ীরা ক্রেতা হারাচ্ছেন। এই শহরের ছোট ছোট দোকানদাররা কি প্রকল্পের কর্মকর্তাদের হিসেবের বাইরে? উন্নয়ন যদি হাজারো মানুষের রুজি রোজগার কমিয়ে দেয়, তাহলে সেটা কেমন উন্নয়ন? ট্রাফিক সিগন্যালগুলো ঠিকঠাক কাজ করে না, শহরের বেশিরভাগ রাস্তায় যানজট তৈরি হয় প্রতিদিন। স্মার্ট সিটির ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট কি শুধুই কাগজে ছিল? যানবাহন চালক, অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী প্রতিদিন তাদের সময় নষ্টের হিসাব কি কেউ রাখছে? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? যখন রাস্তায় গাড়ির চাপ সবচেয়ে বেশি, তখনই চলছে এএমসির ময়লা পরিষ্কার। এই সিদ্ধান্তের পেছনে কি যুক্তি, তা বোধগম্য হয় না নগরবাসী। স্মার্ট সিটি কি সাধারণ জ্ঞান হারিয়ে ফেলা সিটি হয়ে যাচ্ছে দিন দিন? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্মার্ট সিটিতে নাগরিক জীবনের ভোগান্তি নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন এই শহরের একজন বিশিষ্ট নাগরিক তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। আগরতলা শহরের যে বর্তমান পরিস্থিতি আমরা সবাই দেখছি, আর লক্ষ্য করলে সত্যি কি মনে হয় যে আমরা স্মার্ট সিটির পথে এগোচ্ছি? একজন নাগরিক হিসেবে শহরের সৌন্দর্যায়ন ও বিভিন্ন পরিষেবা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আমাদের যৌবনকালের একটি ফিল্ম ছিল অমিতাভ বচ্চনের, আজকা অর্জুন। অনেকেই হয়তো দেখেছেন। এই আজকা অর্জুনে অমিতাভ বচ্চন একটি চশমা কিনেছিলেন, এবং চশমাটি কেনার পর চশমার মধ্যে যে মূল্য লাগানোর যে ট্যাগটা থাকে, ওই ট্যাগটা চশমা থেকে ঝোলা ছিল। এটা নিয়ে উনি নায়িকার সঙ্গে নাচ গান করে গান টান করছিলেন। এটা দেখে যারা দর্শক তারা একটা আন্দাজ করে নিছিলেন যে এই যে আজকা অর্জুন, সে কতটা ডিগনিফাইড, কতটা পরিশীলিত ভাব। ওই একটা জিনিসই, শুধু ট্যাগটা, চশমার দাম মূল্যের ট্যাগটা এরকম। তো একটা অ্যাডভার্টাইজমেন্ট তো হচ্ছিল চশমাটার। এটা তো ঘটনা যে আমি একটা চশমা, রাজু বান গয়া জেন্টলম্যান, আরেকটা সিনেমা হয়েছিল রাজু বান গয়া জেন্টলম্যান। তো ইটসেলফ বাই নেম বলে দেয় যে রাজু যে জেন্টলম্যান হয়নি। রাজু বান গয়া জেন্টলম্যান সিনেমার যে টাইটেলটা, কস্ট টাইটেলটা, এটা ইটসেলফ বলে দেয় যে রাজু জেন্টলম্যান হয়নি। তো স্মার্ট সিটি ইটসেলফ বাই নোমেনক্লেচার এটা প্রমাণ করে দেয় যে আমাদের সিটিটা স্মার্ট না। তো স্মার্ট সিটি এখনো আমরা হইনি। তো সেখানে আপনি সমস্ত পরিষেবা একেবারে আপ টু দ্য মার্ক এখনই পাবেন। এখনই আগরতলা পৌর পরিষদের গাড়ি, আপনি যেটা বলছিলেন ভূমিকাতে, ময়লা সরানোর জন্য দিনের বেলা যাবে নাকি রাত্রে জনগণ যখন বিশ্রামে বা বাড়িতে তখন যাবে? তো এখনো তো আমরা স্মার্ট হইনি, তার জন্যই তো স্মার্ট সিটি। ক্যালকাটা কর্পোরেশনকে, সিএমডিএ কে বলতে হয় না যে স্মার্ট সিটি ক্যালকাটা। হ্যাঁ, তো এগুলো তো হচ্ছেই আমাদের এখানে, এটা হবেই। ওকে, তাহলে আপনি বলছেন এখনো স্মার্ট হয়নি, তার জন্য আমাদের এই ভোগান্তি। আর স্মার্ট সিটি মানে যখন আমরা স্মার্ট হয়ে যাব তখন আমাদের আর স্মার্ট সিটি তকমা থাকবে না। তখন এখন 2015 সালে আগরতলা শহর স্মার্ট সিটি মিশনের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে মানে এই শহরের আধুনিক ও স্মার্ট করে তোলার জন্য নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের সৌন্দর্যায়ন, রাস্তা, ড্রেনেজ, স্মার্ট লাইটিং,
ওয়াইফাই জোন, আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, এসবই ছিল স্মার্ট আগরতলার স্বপ্নের একটা অংশ। কিন্তু বর্তমানে শহরের প্রতিদিনের সমস্যা, বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা, যানজট, নোংরা আবর্জনা সাফাই, জল জমা, ট্রাফিক বিশৃঙ্খলা, সবই প্রমাণ করে যে স্মার্ট ট্যাগের চেয়ে বাস্তবমুখী পরিষেবা আরো অনেক বেশি জরুরি। তো একজন নাগরিক হিসেবে আপনি বর্তমানের উন্নয়ন প্রক্রিয়াকে কিভাবে দেখছেন? এটি কি আপনি কেবল সাময়িক অসুবিধা মনে করছেন যে স্মার্ট হয়ে গেলে এই সুবিধাগুলো থাকবে না, নাকি আশঙ্কা করছেন যে ভোগান্তি দীর্ঘস্থায়ী হয়ে উঠবে? না, নাগরিকদের জন্য তো বিভিন্ন প্রজেক্ট আসছে, প্রজেক্ট আসাটা হচ্ছে বড় কথা, কত হাজার কোটি টাকা আসলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এই যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছিল বাম, সেই পথেই হাঁটছে রাম। হ্যাঁ, যে কত হাজার কোটি টাকা প্রজেক্টে আসলো সেটাই হচ্ছে সবচেয়ে আলোচ্য বিষয়। কেননা আপনি লক্ষ্য করে দেখবেন যারা এই পলিসিগুলোকে অ্যাডপ্ট করে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র বা অন্যান্য মন্ত্রী বা যারা সমস্ত অনুষ্ঠানে গেলে উত্তরীয় পান, সামনে পিছে এসকর্ট পান, তারা মানুষের ভোগান্তিগুলো বাস্তব ক্ষেত্রে উপলব্ধি করেন না। তো আপনি আমাকে প্রশ্ন করবেন কেন তারাও তো এই শহরের মানুষ, তারা কেন ভোগান্তি উপলব্ধি করেন না? কারণ করেন না, কারণ মানিক বাবুই হোক, দুই মানিকই বলছি, মানিক সাহা, মানিক সরকার, জিতেন চৌধুরী হোক, কিংবা আমার বন্ধুবর মেয়রই হোক, তারা যখন মুভমেন্ট করে তাদের আগে পিছে এসকর্টের গাড়িগুলো থাকে, এবং এরা যেভাবে চলে, বিশেষ করে সামনের যে এসকর্টের গাড়িটা থাকে, ওরা যেভাবে চলে এবং মানুষকে, সাধারণ কনস্টেবল লেভেলের লোকজন কিংবা ম্যাক্সিমাম পদমর্যাদায় সাব ইন্সপেক্টর যেভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ওরা ডিউরিং ফ্লাইং অফ দি ভেহিকেল ওভার দ্য রোড, মুভমেন্টের সময় যেভাবে দুর্ব্যবহার করে, ধৌর ছাড় করে, যা খুশি তাই ওরা ব্যবহার করে। এবং আমি দেখি, এটা আগেও দেখতাম, এখনো দেখি, আমি ভাবছিলাম যে হয়তো পরিবর্তন হবে। ভিআইপি যারা ওই ভেহিকেল গুলোতে থাকে তারা খুব আনন্দ উপভোগ করে, তারা একবারের জন্য বলে না যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এগুলো কি ব্যবহার করছেন আপনারা মানুষের সঙ্গে? এই লোকটা হাইকোর্টের জাজ না, হাইকোর্টের উকিল না, বিশিষ্ট ব্যবসায়ী না, স্বনামধন্য ডাক্তার না, বুদ্ধিজীবী মানুষ, মানে রাস্তায় বেরিয়েছো মানে পথুয়া তুমি, তাদের কাছে পথিক না, তাদের কাছে আমরা পথুয়া। যারাই আমরা রাস্তায় বেরোই, বিশেষ করে আমাদের তো ধরুন পেশাগত কারণে প্রতিদিন বাড়ি থেকে বের হতে হয়, যে দুর্ব্যবহার ওরা করে তার জন্য আরক্ষা প্রশাসনের আধিকারিক যারা উপরের দিকে আছেন তারাও তাদেরকে ট্রেনিং দেন না। পুলিশ একাডেমি আছে, সেখানে কিসের ট্রেনিং হয়? আমাদেরও বন্ধু বান্ধবরা ছিল একটা সময়ে ওখানে মানে একটু রাত্রি বাড়লে পরে পরিষেবাটা, মানে এই অ্যাবনরমাল সিনারিওটাই এখন নরমাল হয়ে গেছে। দিস ইজ দ্য নরমাল থিংস, দিস ইজ দ্য নরমাল থিংস। আপনার ট্রাফিক সিগন্যাল গুলো লাগানো হয়েছিল, ট্রাফিক সিগন্যাল ভিআইপির আমি বহুদিন দেখি শহরে, ছোট্ট শহর, আপনি লক্ষ্য করে দেখবেন লাল বাতি, হয়তো যে ট্রাফিক সিগন্যাল গুলো এখনো আছে জীবিত, লাল বাতি জ্বলে আছে, দোজ হু আর দ্য ভিআইপিস, তাদের এসকর্টের গাড়ি ওগুলোকে একদম মানে না। তো এমভি অ্যাক্ট কি, মোটর ভেহিকলস অ্যাক্ট কি তাদের জন্য অ্যাপ্লিকেবল না? আপনি দেখবেন লাল বাতি জ্বালানো আর ট্রাফিক পুলিশগুলো ফু ফু করে, ফু 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 করছে মানুষের সঙ্গে, এটা ভিআইপি গাড়িগুলোকে ট্রাফিক সিগন্যালও ওরা মানে না, এটাই চলতে থাকে। তো ওরাও বলে না যে আরে হোয়াট ইজ দিস, আরে মুদিকে বিক্রি করে আর কতদিন চলবে? আপনি লক্ষ্য করে দেখবেন মুদির, এরা তো সবাই মুদি 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 করছেন, আরে মুদির গ্যাসচার পোস্টার লক্ষ্য করে দেখবেন, মানে কোথায় ফুল স্টপ দিতে হবে, কোথায় দাড়ি দিতে হবে, কোথায় কমা দিতে হবে, ভদ্রলোক যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল, তার জন্যই লোকটাকে সবাই বলে, বিরোধীরাও তাকে নিয়ে আলোচনা করে মোদি, কিন্তু তারা মোদিকে অনুকরণ করেন না, তারা মোদিকে কখনোই অনুকরণ করেন না। তো এই তো হলো পরিস্থিতি। খুব মানে রাস্তাঘাটে বেরোলে অনেক সময় খুব অপমানিতই হতে হয়। একজন নাগরিক হিসেবেই বলছি, আপনি আমাকে পরিচয় দিয়েছেন, আমি একজন নাগরিক এই শহরের, আমারও বয়স সিনিয়র সিটিজেন হয়ে গেলাম। অনেক সময় রাস্তাঘাটে বেরোলে ওদের দুর্ব্যবহারের কারণে, কিংবা আমি চলতি অবস্থায় দেখি আমার যে পার্শ্ব নাগরিক, তার প্রতি যে দুর্ব্যবহার ওরা করছেন, বিশেষ করে এসকর্টের সামনের গাড়ির যারা, আর পেছনের গাড়িতে যে পেছন দিকে 2-3 জন বসে থাকে পুলিশের, ওরা যেই দুর্ব্যবহার করে গাড়িটা ক্রস করে যাওয়ার সময়, এই ধরনের দুর্ব্যবহারের কথা পুলিশ আধিকারিকরাও দেখেন। আপনি আমাদের এডিশনাল এসপি বলুন
কিংবা আপনি এসপি বলুন, ডিজি বলুন, এডিশনাল ডিজি বলুন, তাদেরও এসকর্ট আছে। তারা তো পুলিশের অথরিটি, তারা গাড়িতে বসে দেখে তো তাদের পুলিশরা কি ব্যবহার করছে মানুষের সঙ্গে। একটা বার ড্রাইভারকে বলে না গাড়িটা থামাও, এই গাড়িটা থামাও, থামালেই এসকর্টের গাড়িটা থামবে। যে হোয়াট ইজ দিস, এগুলি কেন মানুষের সঙ্গে এরকম দুর্ব্যবহার? আরে এতে গিয়ে কি হয়, যে সরকারই থাকে আমরা ধরে নিই কি স্বরাষ্ট্র দপ্তর মানে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী মানে পুলিশ, আলটিমেটলি ভাবমূর্তি তো ভাবমূর্তি সরকারের নষ্ট হয়। গাড়ির ভেতরে কে আছে তাকে তো আর দেখা হয় না, তাকে দেখা হয় না, ভাবমূর্তি খারাপ হয় একটা সরকারের ভাবমূর্তি খারাপ হয়। বামফ্রন্টের পিরিয়ডও সেম, বর্তমান পিরিয়ডও সেম, আগামী দিনেও হয়তো সেম হবে। কেউ বলে না আরে এই রাস্তায় তো আমরাও ট্যাক্স দিয়ে গাড়ি চালাই, আমি তো কোনো অন্যায় করছিলাম না, আমি তো আমার মতো করে যাচ্ছি। তারপর আপনি লক্ষ্য করে দেখবেন, আমি প্র্যাকটিক্যালি বলছি, আপনি আস্তাবল থেকে সার্কিট হাউস পর্যন্ত এই যে রাস্তাটায় অফিস টাইমে দুটো গাড়ি মানে একই ডাইরেকশনে ক্রস করা খুব টাফ। তার মধ্যে পেছন থেকে এমন বিভৎস হর্ন দেওয়া শুরু করে ভিআইপির গাড়িগুলি মহাকরণের দিকে যাবে কিংবা ক্যাপিটাল কমপ্লেক্সের দিকে যাবে, নন স্টপ হর্ন দিতে থাকে। আর ধমক মানে কি, পেছন থেকে গাড়িগুলো মানুষকে দুর্ব্যবহারের চরম করছে। and that particular VIP is relishing that matter, খুব রিলিশ করছেন উনি গাড়িতে বসে, খুব রিলিশ করেন তারা। এবং এখানে আপনি মোটর ভেহিকল একটা কথা বলছিলেন, আগরতলা শহরে এই শহরের মধ্যে কত স্পিডে গাড়ি চালানো যায় তারও কিন্তু একটা আইন রয়েছে, তারা মানেন। আপনি বলুন, আপনি আগরতলা সম্ভবত 25 থেকে 30 কিলোমিটার, আগরতলা থেকে আপনি যদি উদয়পুর যান আপনি অনেকগুলো নাকা পয়েন্ট পাবেন। পেশাগত কারণে আমি অনেক মফস্বলেও যাই, যেতে হয়, তো তখন দেখি তো গাড়ির স্পিড 60-র উপর হয়ে গেলেই ড্রাইভারকে আটকে রেখে ওরা একটা জরিমানার জন্য চালান কাটে। আর আমার সঙ্গেই যদি দেখা যায় কোনো ভিআইপি মুভমেন্ট, তার গাড়িটা 100-110 রান করে, পুলিশ তাদেরকে আটকায় না। তো নিয়ম কানুন তো শুধু যারা আমাদের মতো সাধারণ নাগরিক, পথুয়া, আমরা তো আর পথিক না, আমাদেরকে তারা ভাবে পথুয়া, আমরা পথিক ভাবে না, তারা জনগণ ভাবে না, তারা ভাবে পথুয়া। এগুলো তো এই পদেরই। তো এই পরিস্থিতিতে তো তাই হবে, এর বাইরে আপনি আশা করেন কি হবে বলুন? এখন আগরতলা শহরে যে কারণে আপনি যেটা বলছেন স্মার্ট সিটির এই যে হ্যারাসমেন্ট গুলো, তারা উপলব্ধি করে না তো, কারণ তাদের গাড়ি তো কোথাও দাঁড়াচ্ছে না, জেমে আমরা ঘন্টার পর ঘন্টা আটকে যাই। আপনার এখানে আসতেই এখন আমি একটা জায়গাতে আটকে গেছি 20 মিনিট, রাত্রি 9টার পর 20 মিনিটের উপরে সময় লেগেছে। কিন্তু আমার পেছনে বা সামনে যদি কোনো ভিআইপি থাকতেন, তার 20 মিনিট কেন, তার 10 মিনিটও লাগতো না, 5 মিনিটও তার লাগতো না, কারণ এসকর্ট গাড়িগুলো থেকে আরক্ষক বাহিনীর লোকরা নেমে যেত, ডাইনে বামে গাড়িগুলোর ড্রাইভার যিনি ড্রাইভিং সিটে আছেন, এই সরান আগান পিছান, যা খুশি দুর্ব্যবহার করে, বেশি আদমিতে যদি আপনি তর্ক করেন আপনাকে নিয়ে হয়তো থানাতে নিয়ে যাবে, অ্যারেস্ট করে দেবে। কি সরকারি কর্মচারীকে কর্তব্য বাধা দান করা হয়েছে, মানে ইট ইজ এ পানিশেবল অফেন্স। ভিআইপিরা তো বলে না যে পাবলিকের মতো আমিও দাঁড়িয়ে থাকবো লাইনে, তারা বলে না এগুলো। তারা না বললে কি হয়, ওদের বাড়ন্ত বাড়ে। তারা যদি লাইনে দাঁড়িয়ে থাকতো তাহলে হয়তো যানজট সৃষ্টি হতো না, তখন আগে থেকে যানজট যাতে না হয় সেই ব্যবস্থা করা হতো। তো যে কারণে তারা উপলব্ধি করে না এই স্মার্ট সিটিতে যা হচ্ছে, স্মার্ট সিটির নামে মানুষের কোনো হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। পুজোর আগে আপনি অলমোস্ট, তারা বললো পুজোর 1-2 মাস আগে কাজ বন্ধ করবে, সত্যিকার অর্থে কি পুজোর 2-3-4 দিন 5 দিন 10 দিন কাজ হয় বন্ধ ছিল। এর বাইরে আপনি বলুন তো, আমরা এই যে যানজটের কথা তো আপনি বললেন, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি আগরতলা শহরে চর্চিত এখন, সেটা হচ্ছে ড্রেন যে করা হচ্ছে, কভার ড্রেন যে করা হচ্ছে। আপনি দেখুন যে কভার ড্রেন গুলো করা হচ্ছে, সেখানে কভার ড্রেন করতে হবে, আমি ধরে নিলাম যে কভার ড্রেন করার কথা ছিল অনেক আগে, তা পরে হচ্ছে, আমরা অনেকেই ধরে নিলাম যে কভার ড্রেন হচ্ছে, কিন্তু করে যাওয়ার পর সেগুলো কি চলাচল করার মতো, বাসযোগ্য করার মতো, হাঁটার মতো যোগ্য করে যাচ্ছে কি? কারণ কেন আপনাকে বলি, আমার দেখা যারা এখন তো ধরুন বলতেই পারি, কারণ আমার বাড়ির সামনের কাজটা কমপ্লিট যেহেতু হয়েছে, আদারওয়াইজ হয়তো আমার বাড়ির সামনের কাজটাই কমপ্লিট করতো না। আচ্ছা, এখানে যারা কন্ট্রাক্টরই করছেন এই কাজটার, তারা আমার বাড়িতে 3 দিন 4 দিন গেছেন। আচ্ছা, আমার বাড়ির সামনে একটা বাউন্ডারি ওয়াল আছে, এই ওয়ালটা ভাঙার ব্যাপারে। তো আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, যেহেতু আমার বাড়িতে দুর্গা উৎসব হয়, আপনারা পুজোর পরে এটা ভাঙেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমার একটু সুবিধা হয়। তো অ্যাকর্ডিংলি তারাও একটা সময় একমত হয়েছিলেন। পরবর্তীকালে
মেয়র সাহেবও আমাকে রিকোয়েস্ট করেছেন যে দেখুন আমরা পুজোর আগেই আপনার সাইডের কাজটা কমপ্লিট করে দেবো, আপনার বাড়িতে পুজো আছে। আমি মেয়র সাহেব প্রতি বছরে আমার এখানে নিমন্ত্রিত, উনিও জানেন যে পূজা হয়। তো আলটিমেটলি কন্ট্রাক্টররা আমার এখানে 2-3 বার ভিজিট করার পর তারা যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলেছে, আমাকে, আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি, ওরা বলছে এই টোটাল যে সেটআপটা তারা করছেন এটা হার্ডলি 5 থেকে 6 বছর। আচ্ছা, তো আমরা টাকা নিয়ে চলে যাব 2 বছরের মধ্যে, আপনাদের এটা ভেঙে যাবে। কেননা এই যে ড্রেনটা তৈরি হয়েছে, ড্রেনটার উপরের যে ছাদটা দেওয়া হলো, এই ছাদের নিচে যে জায়গাটা, সেখানে চিকন চিকন বাঁশ দিয়ে ছাদটাকে আটকানো হয়েছে। আচ্ছা, এই বাঁশগুলো বের হয়নি, কিন্তু এই বাঁশগুলো পচবে, পচে ড্রেনটার মধ্যে পড়বে, ড্রেনটা আটকাবে। তারপর ড্রেনের মধ্যে যেগুলো কভার দেওয়া হয়েছে, লোহার কভার, সেগুলি এখনই আপনি ক্যাটসমনি এলাকাতে দেখবেন, আমি প্রতিদিন ওই রাস্তায় হাঁটি। আচ্ছা, ক্যাটসমনি এলাকাতে অলরেডি নিয়ে চলে গেছে এগুলো। কোন লোক যদি অসাবধান অবস্থায় রাস্তায় যায়, টুক করে পড়ে যাবে ভেতরে, এই অবস্থা। আচ্ছা, মানে ড্রেনে যে কভারগুলো, ম্যানুয়ালের যে কভারগুলো দিয়েছিল লোহার, এগুলো মানে একটা টোটালি বিজ্ঞানসম্মত না। আচ্ছা, তো আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করেছিলাম কেন আপনারা এই কাজটা তাহলে করছেন, কারণ যে সার্কামফারেন্স তারা তৈরি করছেন ওয়ালটা দুই সাইডের একেবারেই থিন। আচ্ছা, এবং ম্যাক্সিমাম আগরতলা শহরে আপনি লক্ষ্য করে দেখবেন, আমার টোটাল পাড়াতে ফ্রম ক্যাটসমনি টু টিআরডিসি একমাত্র আমার বাড়ি সীমানা থেকে একটু ভেতরে, সামনে বিরাট খালি জায়গা। আচ্ছা, অলমোস্ট সবার বাড়ি, কারণ এখন কস্টলি জায়গা, সবাই অলমোস্ট বাউন্ডারি লাইন থেকে বিল্ডিং তুলেছেন। বিল্ডিংটার ইটসেলফ একটা লোড আছে, বিল্ডিংটা সামনের দিকে ঠেলছে। ওয়ালটা হচ্ছে কয় ইঞ্চি? হার্ডলি ওয়ালটা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি। রড কত? যে রড দেওয়া হয়েছে, এই রড এই লোডটা রাখতে পারবে বছরের পর বছর? কোনো অবস্থাতেই রাখতে পারবে না। আলটিমেটলি কন্ট্রাক্টর আমার বাড়িতে বসে স্বীকার করেছে। তো যাই হোক, আমার এটা ভাঙার ক্ষেত্রে তারপর পরবর্তীকালে ওরা আমাকে বুঝিয়েছে যে দেখুন লেভেলের প্রশ্ন আছে, আলটিমেটলি কিন্তু আপনি সাফার করবেন। আচ্ছা, আলটিমেটলি আপনি সাফার করবেন, কারণ কেন, আমরা তো একটা সাইডে তো জলটাকে নামাতে হবে। তো আপনি মাঝখানে আপনি থেমে গেলেন, আপনার দুই সাইডেই হয়ে গেল, তাতে কিন্তু একটা পিরিয়ডে দেখা যাবে যে কোন সাইডে হবে আমরা জানি না, এক হলে আপনার সাইড দিয়ে জল যাবে, অথবা আপনার কে বাদ দিয়ে জল যাবে না, তো আপনাকে দিয়ে জল যাবে। তো সেই ক্ষেত্রে স্লোপিং কিন্তু যে কোনো সময় আপনার ক্ষেত্রে হলে পরবর্তীকালে মিলানো মুশকিল হবে, ইউ উইল বি ইন ট্রাবলস। মাননীয় মেয়র সাহেব ছিলেন আমার ওয়াল ভাঙার সময়, আমি নিজেও দাঁড়িয়েছিলাম, আমার উপস্থিতিতে সিইও তৎকালীন শৈলেশ যাদব, তাদের সবাই উপস্থিতিতে, তাদের ইঞ্জিনিয়ার ছিল, আমার বাড়ির সামনে ভেঙেছে। এবং তারপর থেকে আমি পুজোর আগে টোটাল কাজটা লক্ষ্য করে দেখেছি, গুণগত মানের প্রশ্নে যদি বলেন, এটা সাংঘাতিক গুণগত মানের জিনিস হয়নি। অনেস্টলি বলছি, যতই শৈলেশ যাদব বলুক প্রেস মিট করে, আমার ব্যক্তিগত, কারণ আমার এই শহরে আমার বাড়ি আছে, তো বাড়ি করার আমার অভিজ্ঞতা আছে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আমার ছাত্র জীবন কেটেছে টিনের ঘরে, সাবসিকুয়েন্টলি আজকে যে আমার বাড়ি, হ্যাঁ, বাড়ি করার মতো আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা নিরিখে আমি বলি, এগুলো খুব একটা মজবুত হয়নি যেগুলো হচ্ছে। এবং আগামী দিনে গোটা আগরতলা শহরে যে কাজগুলো হচ্ছে সেগুলোর মানে এই ধরনের হয়েছে, গুণগত মানের দিকে একদম হয়নি। আমি জিজ্ঞেস করেছিলাম, এখন পলিথিন দেওয়া হয়, আমরা যখন বিল্ডিং করেছি ধাড়ি দেওয়া হতো, এখন পলিথিন দিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে যাতে ওয়ালটার মধ্যে না ইয়ে হয়। এখন এই জিনিসগুলো ঢালাই করেছেন, নিচের যে বেসটা, আমি আমার এলাকাতে যতটুকু দেখেছি, আপনি দেখলে বুঝতে পারবেন না নিচে বেসে কোনো আদৌ ঢালাই আছে কি নেই। রাত্রিবেলা ঢালাই করে সামনে করে নিচ্ছে ওরা। আমি বললাম, আরে এখানে তো মাটি, আপনারা কি ঢালাই দিতেছেন, এগুলো কি ঢালাই হইতেছে এগুলো? আরে কেউ দুধ কাটা করে না স্যার, সব ঠিক হয়ে যাবো। আমি না, হইতো না, আপনারা বললে হবে না, কারণ আমাদের আপনি যে জালিটা দিচ্ছেন রডের, তার থেকে রডের জালিটা মাঝখানে থাকবে, নিচে ঢালাই থাকবে, উপরে ঢালাই থাকবে, তাহলে তো বেসটা শক্ত হবে। অনেক জায়গাতে বেসের জায়গায় শক্ত নেই, লোডই রাখতে পারবে না। আপনি দেখুন না 4-5 বছরের মধ্যে। না দাদা, এখন প্রশ্নটা এই জায়গাটাতে দাদা, যে আপনি কি ধরনের দিয়েছে, আপনি নিজের মুখে যখন বলছেন যে গুণগত মান ঠিক হয়নি, এটা অবশ্যই বিশ্বাসযোগ্য বিষয়। আপনি একজন বিশিষ্ট নাগরিক, এবং আপনি একজন বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট আইনজীবী হয়ে, কারণ আপনি কন্ট্রাক্টর বলুন বা যারা কাজ করছিল ওনারা জানেন, ওনারা আপনার পরিচয় জানেন।
তারপরে যদি এই ধরনের কাজ হয়ে থাকে তাহলে আগরতলার অন্যান্য গুণগত নাগরিকরা মান- কতটা সচেতন? কাজের গুণগত মান সাংঘাতিক কিছু হয়নি। এবং এক নম্বর এবং দুই নম্বর এটা কথা হচ্ছে হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমি অন্তত আমার এলাকাতে কোনো আধিকারিক এসে আমি সেটাই বলছিলাম যে মনিটরিং করার দায়িত্ব কার মনিটরিং ছিল? করার জন্য একটি মাত্র লোক যাকে পেয়েছি আমি অন ক্যামেরায় বলতে পারি, ওয়ান মিস্টার সজল ঘোষ, হুম, স্মার্ট সিটির। হুম, এই ভদ্রলোক মনিটরিং আমি দেখেছি। এর বাইরে হুম, একটি লোক কোন ইয়ে থেকে রাত্রিবেলা যখন, এবং ঢালাইটা এমন সময়ই করে আপনি দেখবেন হুম, রাত্রিবেলা, হুম, রাত্রি 1:30-2টার সময় হঠাৎ গুড়গুড় গুড়গুড় করে কতগুলো ড্রজার আসে গাড়ি দিয়ে ঢালাই ফালাই করে দিয়ে দিল, ওই সিমেন্টিং করা যে গাড়িগুলো। হুম, একদম গুণগত মানের দিক থেকে আমার দৃষ্টিতে, আমার কাজ করার অভিজ্ঞতার নিরিখে, বাড়ি বানানোর অভিজ্ঞতার নিরিখে আমি বলছি, গুণগত মানের দিক থেকে সরকারের ভাবমূর্তি যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে। তারপর মিক্সিং যে করছে হুম, ওরা মিক্সিংটা গাড়িতে এনে অন্য কোথাও করছে, অন্য কোথাও করছে। সেখানে আপনি কটা বালু দিলেন, কটা সিমেন্ট সিমেন্ট দিলেন, দিলেন, কটা কটা চিপস দিলেন, হুম, কি চিপস এই দেওয়া হলো? রেশিওটা কি? এই রেশিওটা তো কেউ জানে না। হুম, আমি তো নাগরিক, আমার তো এটা আমার ট্যাক্সের টাকায় হচ্ছে। হুম, এই যে মিক্সিংটা করছেন তারা, হুম, নিয়ম মতে স্ট্রং করতে গেলে 4টা একটা, হুম। কি অ্যাটলিস্ট 5টা একটা হওয়া উচিত। এখন 10টা একটা যদি করে থাকে, আপনি কি করে দেখবেন এটা কোথা থেকে করে নিয়ে আসে? রাত্রিবেলা কেউ না, থাকে না। এই ব্যাপারগুলোতে কোনোভাবে কি স্মার্ট সিটি প্রকল্পের কোনো কাজে কি তারপরে নাগরিকদের ইনক্লুড করা হয়েছে? আপনি দেখবেন আপনারা বাড়ি ঘরে যখন আমরা কোনো বিল্ডিং করি, হুম। হ্যাঁ, আপনি দেখবেন আমরা সিমেন্ট গুলা জল দেই প্লাস্টার আগে, করার আগে, আগে ওয়ালটাতে, হুম। কোথাও কোনো সিমেন্ট গুলা জল নেই, ডাইরেক্ট মেরে দিচ্ছে। এই ঢালাই পুরো গাড়িটার মধ্যে মশলাগুলো থাকে, ডাইরেক্ট ওই জায়গাতে মেরে দেয়। হুম, নো সিমেন্টিং, নাথিং, কিচ্ছু করে না। তো okay, এটা কন্ট্রাক্টর মাইলেজ হতে পাবে, তার ব্যবসার ক্ষেত্রে স্ফীত হবে, হুম। তার লাভ হবে, কিন্তু সরকারের ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে। সরকারের তরফ থেকে যথেষ্ট মনিটরিং প্রয়োজন ছিল, এবং আধিকারিক যারা হুম, তারা হইচই চিৎকার বেশি করে মানুষকে ভয় দেখায়। হুম। শৈলেশ যাদবের মতো একটা লোক, হুম, সে তো মানে কি বলবো, মানে মানে আমার তো লোকটার সঙ্গে দেখে এই ঘটনা আমার গুলোতে, লোকটার খুব একটা রুচিশীল লোক বলে আমার মনে হয় না। যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে, মানুষের সঙ্গে এভাবে ব্যবহার হয় নাকি? তো এগুলো দেখে আমার আলটিমেটলি মনে হয় এই স্মার্ট সিটি এ সরকারের ভাবমূর্তিকে নষ্ট করবে। তাহলে আপনি বলছেন যে মানুষের এখন যে এই সাময়িক যে এবং ভোগান্তি আমাদের হচ্ছে, যে মানে আগামী মেয়র- দিনে আরো বড় ভোগান্তি আছে। হ্যাঁ, আমাদের যে মাননীয় মেয়র, সত্যিকার অর্থে নিপাট ভদ্রলোক মানুষ, তার নো ডাউট অ্যাবাউট ইট। উনি মেয়র হওয়ার আগে থেকেও আপনারা ব্যক্তিগতভাবে আপনারা চেনেন ওনাকে। উনি দীর্ঘদিন সমানে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ওনার ভাবমূর্তিও নষ্ট করবে। এটার জন্য যদি কন্ট্রাক্টর দায়ী হয়, কন্ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি আধিকারিকরা দায়ী হয়, আধিকারিকদের বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা নেওয়া উচিত। ওই সেক্রেটারিয়েটে বসে 2-3 জন, না, এখানে আপনার কি মনে হয়, মানে আলটিমেটলি কি, মানে পরিকল্পনাতেই কোনো সমস্যা ছিল নাকি মনিটরিং না, না, সমস্যা? এটা তো মানে দেখুন, সমস্যাটা ঠিক কোন জায়গায় হয়েছে? আপনি যেটা গ্রাসরুট লেভেলে কথা ড্রেন বলেন, কাভার্ড থাকা তো ভালো জিনিস, একদম এটা তো ঠিকই আছে। মানে পরিকল্পনা ঠিকই হয়েছিল আপনি এটা তো বলছেন। পরিকল্পনাটা তো সুন্দর, এতে কোনো সন্দেহের তো অবকাশ নেই, ড্রেন তো হবেই। হুম, কিন্তু স্মার্ট সিটির কতগুলি প্রিকন্ডিশনের মধ্যে 24 আওয়ার্স পানি, হুম, মানে ওয়াটার, হুম, 24/7 নন স্টপ ইলেকট্রিসিটি। হুম। বাস্তব কথা বলুন তো, এখন কি লোডশেডিং এখন একদম 100% বন্ধ হয়েছে? না, আপনি ওখানে বুকে হাত দিয়ে বলুন। আমি সরকারকে ব্লেম করছি না, সেটা বা loadshedding- সরকারের প্রশংসাও করছি না। না, যেটা আমি লোডশেডিং যা বলা হচ্ছে না, সত্য- কোনো কারণে ফল্ট বলা হচ্ছে, ফল্ট একটা হ্যাঁ, ফল্ট হলে কিছুক্ষণ রতননাথ হয়তো কাজ নতুন হয়। নতুন শব্দ বলেন কতগুলো। হ্যাঁ, ওনার শব্দ দিয়ে তো মানুষের মন থেকে ভোগান্তিটা তো দূর হবে না। হুম, আপনি বলুন না, ওনার শব্দ দিয়ে মানুষের মন থেকে ভোগান্তি দূর হবে? আপনি সকালবেলা স্নান করতে যাবেন, আপনি দেখবেন কারেন্ট নেই, গিজার চালাতে পারছেন না, জল গরম করতে পারছেন না। হ্যাঁ, এগুলো এফেক্টেড হচ্ছে। তারপর আপনি কি জল কখন আসে হুম, আপনি বলুন তো, আপনি বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন পানীয় জল, আগরতলা শহরে যে পরিশ্রুত পানীয় জল সাপ্লাই হয়, এটা টাইমিং কটা? জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম বলে দেবে, কেন সকালে এবং রাত্রে সন্ধ্যাবেলা, টাইমটা কটা? না, এখন কিছু কিছু এলাকাতে তো কোনো 2-3টে টাইম পাইপলাইন নেই। আপনাকে আমি বলছি তো, কোনো টাইম নেই। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে আমি প্রত্যেকটা কথা বলছি। আমার বাড়িতে ঢোকার সামনাটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। হ্যাঁ, তো এই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে উপরে মোটর দিয়ে জল ওঠে, ঠিক আছে? তো আমাকে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কিটা অলমোস্ট 1-2 দিন বাদে চেক করি ট্যাঙ্কিটা ভর্তি আছে কিনা। এটা চেক করতে গেলে দেখতে হয় ওয়াটার সাপ্লাই জল এসছে কিনা।
জলের ক্ষেত্রে কোনোদিন দেখি রাত্রি 10টায় জল, কোনোদিন দেখি সন্ধে 5টায় জল, কোনোদিন দেখি রাত্রি 8টায় জল। টাইমিং, দ্যার ইজ নো টাইমিং অ্যাট অল। সকালে আপনি 7টায় উঠে দেখেন জল নেই, আরেকদিন দেখবেন 6:30টায় উঠে যদি আপনি ট্যাপটা খোলা থাকেন, ট্যাপটা আপনার ওয়াটার সাপ্লাই ট্যাপটা খোলা থাকে, আপনার ঘুম ভেঙে যাবে, দেখবেন 6:30টায় জল। কোনো টাইমিং নেই। 24/7 তো অনেক পরের কথা, দ্যার ইজ নো টাইমিং অ্যাট অল। আধিকারিকরা ব্যবস্থা নেন না। সুশান্তবাবু কেবল প্রমো ফেস্ট করেন, হ্যাঁ, যে কটায় জল দেবেন মানুষ জানতে হবে তো, প্রত্যেকটা লোকের তো কাজ আছে। তাদের বাড়িতে 24/7 জল থাকলেই হবে, আপনার বাড়িতে জল না হলেও চলবে, আপনার বাড়িতে জল না হলেও চলবে, কিন্তু তাদের বাড়িতে থাকতে হবে। না, তাহলে এখন এই যে স্মার্ট সিটি প্রকল্পের আয়তায় বলুন বা সঙ্গে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, এই যে বিভিন্ন পরিষেবাগুলোর কথা বলা হচ্ছে, নগরবাসীর যে পরিষেবা করবেন না, মুখ্যমন্ত্রী তো গিয়ে এগুলো করবেন না, আধিকারিকরা করবেন। তো আধিকারিকদের সঙ্গে এগুলো মনিটরিং যথেষ্ট দরকার, যে সত্যিকার অর্থে কি হচ্ছে জনগণের সঙ্গে। আপনি বলুন তো, জনগণের সঙ্গে কটা এলাকাতে ডিসপিউট হলে মেয়র দৌড়চ্ছেন দেখি, মিডিয়ার দৌড়। সেটা আমি জিজ্ঞেস করলাম, জনগণকে কতটা ইনক্লুড করা হয়েছে এই বিষয়ে, কতটা কনফিডেন্সে রাখা হয়েছে আপনি বলুন তো। আমি তো অনেক ক্ষেত্রেই দেখি জনগণের কনফিডেন্স নেই। ক্লাব বলুন বা এলাকার যে বিশিষ্ট নাগরিকরা বলুন, বুদ্ধিজীবীরা বলুন, তাদেরকে যে কোনো একটা কাজ করার আগে না কোনো তাদেরকে কতটা কনফিডেন্স, ডিসপিউট লাগার পর মেয়র যাচ্ছেন, যেটা সত্য কথা, কেন বলবো না, মিথ্যা কথা বলার জন্য তো এখানে বসিনি। মেয়রকে পাবেন আপনি যেখানে কোথাও ডিসপিউট লেগে গেলে উনি যান, কিন্তু মেয়র কি প্রত্যেকটা কাজের গুণগত মান দেখবেন নাকি? সেই ক্ষেত্রে আধিকারিকরা, টোটাল আধিকারিকদের সঙ্গে এদের এই যে যারা বাকিরা আছে তাদের একটা নেক্সাস আছে। অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, অন ক্যামেরা বলতে পারি না, দুঃখজনক। কালকে হয়তো ডিফামেশন লাগিয়ে দেবে আমার নামে, মামলাটা তো আমাকে বাইতে হবে, লাগিয়ে দেবে। অনেক খবরই তো আমাদের কাছে আছে, কোথায় কি হয়, পার্সেন্টেজ কি, আসল বিষয় মানে কি, পার্সেন্টেজে গুণগত মান কি হয়, কি আসল বিষয়, এটা পাবলিকও যারা শুনছেন তারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সুতরাং প্রজেক্ট আসাটা মানে চশমাটা যে আজকে অর্জুনের অমিতাভ বচ্চন কিনেছেন, তার ট্যাগলাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কত হাজার কোটি টাকা আসছে, কত হাজার কোটি টাকা আসছে, উন্নয়নের বন্যা লাগিয়ে দাও। কিন্তু বাস্তব ক্ষেত্রে পাবলিকের হ্যারাসমেন্টটা কতটুকু? পাবলিককে আদৌ হ্যারাস্ট হচ্ছেন না পাবলিক মন থেকে? আপনি শহরে চলা 100টা লোকের একটা সার্ভে করেন না, 100টা লোকের, যে কোনো রাজনৈতিক দল করুক, তারা যে কোনো বয়সের 100টা লোককে আপনি ভেরিফাই করলে পরে 100টা লোকই বলবে দে আর নট স্যাটিসফাইড। ওয়াই? একদম সেই অবশ্যই অভিযোগগুলো আমাদের কাছে আসছে, অবশ্যই, এবং এরা তো কাজ করছেন, এটা তো ঘটনা, কাজ তো দেখা যাচ্ছে, ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, ড্রেন করছেন, ইলেকট্রিসিটি মাটির নিচে বসাবেন, আবার হ্যারাসমেন্ট আরেকটা হবে। রতননাথ এখনো ময়দানে নামেননি, সেটা আরেকটা বিষয়, যে না রতননাথ এখনো নামেনি, মাটি খোঁড়া হয়, এখনো রতননাথ ময়দানে নামেননি। রতননাথ যেদিন ময়দানে নামবেন সেদিন দেখবেন মানুষের আরো কিরকম মানে তৃপ্তি মনে পায় মানুষ। কেন? ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তার তো মাটির নিচে যাবে, আবার ঘোরাঘুরি, আর ঘোরাঘুরি হলে রতননাথ কতগুলো শব্দ বের করবেন। এটাকে ঘোরাঘুরি বলে না, এটাকে বলা হয় ডিগিং। এটাকে এই এত ফুট বাই এত ফুট গেলে পাবলিকের কোনো অসুবিধা হয় না, কতগুলো উজান টোকা নিয়ে শুরু করবেন উনি রতননাথ। এটা এখনো ওই স্যাটিসফ্যাকশনটা পাবলিক এখনো পায়নি। রতননাথ এখনো ড্রেনটা কমপ্লিট হওয়ার পর রতননাথ ল্যান্ড করবেন। রতননাথ এখনো রতননাথের ল্যান্ডিং হয়নি। রতননাথ যখন ল্যান্ড করবেন পাবলিক একেবারে ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ একসঙ্গে কেন করছেন না আপনারা? কাটছেন তো প্রশ্ন, সেটা অনেকেই কিন্তু এই প্রশ্নটা করছেন যে একবার রাস্তাটা করার পর তারপর রাস্তা খোঁড়া হচ্ছে। আমাদের এদিকে, আমি আমার এলাকায় বলছি, ক্যাটচমনি টু টিআরডিসি, বড় বড় বিরাট বড় বড় গর্ত, কি গভীর গর্তগুলো ওপেন রয়েছে। আবার কেন? গর্তটা তখনই একবারে করে নিলে মানুষের হ্যারাসমেন্টটা কম হতো, রাস্তা বন্ধ। ক্যাটচমনির মতো এরিয়া অফিস টাইমে আপনি দেখুন নো এন্ট্রি বোর্ড একটা লাগিয়ে দিলেই হয়ে গেল, দ্যাটস এনাফ। নো এন্ট্রি বোর্ড মানে আপনি বিকল্প রাস্তার কোনো ঠিক নেই, নাথিং ইন দ্যাট সর্ট। বড় বড় গাথা, কেউ বলে এগুলি নাকি ইলেকট্রিসিটির জন্য, হ্যাঁ কি ভগবান জানে। আমার এলাকাতে ড্রেন কমপ্লিট হয়েছে আপ টু অনুকূল ঠাকুরের আশ্রম পর্যন্ত, সৎসঙ্গ অবধি প্রায় কাজ চলছে, তারপরটাতে কাজ শুরু হচ্ছে। ওই এলাকাটার মধ্যে 6টা থেকে 7টা বড় বড় রাস্তার মাঝখানে গর্ত, আর স্তূপীকৃত মাটি তুলে রাস্তা বন্ধ করা অবস্থা। দেখুন আজকের বিকেলের আপনাকে সিনারিও বলি, জিবি বাজারে, যেখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবি হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, তার যে প্রবেশ পথ তার কাছেই সেখানে কিন্তু ড্রেনের কাজ হচ্ছে। আপনি যেটা বলছেন যে
প্রচুর মাটি সেখানে রাস্তার উপরে রাখা আছে, কাজ করতে গেলে রাখতেই হবে। কিন্তু তার পাশেই কিন্তু অটো, গাড়ি, বাস দাঁড় করানো আছে। সেখানে ট্রাফিক মুভমেন্ট করে যে অ্যাটলিস্ট রাস্তার ওপারে কোনো পার্কিং যেন না হয়, রাস্তাটা যেন ফাঁকা থাকে, যেহেতু ইমার্জেন্সি, সেই ব্যবস্থা কিন্তু নেই। কারণ বিএমএস তো নিজেরাই পেটাপেটি করছে। আপনি দেখছেন না, দুটো গ্রুপ, দুটো দল, নাগেরজোলা থেকে উদয়পুর, ধর্মনগর, সর্বত্র নিজেদের মধ্যে পিটাপিটি, কেউ কেউ কথা শুনে না। তাহলে মানুষের এই ভোগান্তিগুলো কে দেখবে? ভোগান্তি হবে। আপনি সরকার নির্বাচন করেছেন, ভোগান্তি হবে না? আপনি এখানে স্মার্ট সিটি প্রকল্পে যারা করছে তাদের যে যারা আধিকারিক, আপনি বামকে নির্বাচন করেছিলেন, আপনি বামকে নির্বাচন করেছিলেন, আপনি ভোগেননি? হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি, পরীক্ষা দিলে পরীক্ষাতে টিকতাম, লিখিত পরীক্ষাতে, আর ওরেল পরীক্ষাতে গেলে 1-2 পেতাম। আমি আমার বেকার লাইফে রিটেন টেস্ট যেগুলো ছিল, রিটেন টেস্ট গুলোতে প্রত্যেকটা রিটেন টেস্টে টিকতাম। চাকরি বাকরি করবো, বেকারত্বে তো চাকরি করবো ভাবছিলাম একটা পিরিয়ডে। পরীক্ষা যেগুলো লিখিত পরীক্ষা ছিল এগুলিতে পাস করতাম। আর যেটা ওরেল ইন্টারভিউ, ওখানে গিয়ে আমি কোনোদিনই সাকসেসফুল হইনি। ওখানে আমি সবসময় শূন্য পেতাম, কারণ ওখানে আমার থেকে লেস ক্যালিবারের ছেলেটা হ্যাঁ পেয়ে যেত, কারণ তার পিছনে একটা সিল ছিল, কাস্তে হাতুড়ি তারা। আমার পিছনে কাস্তে হাতুড়ি তারা ছিল না। তো ওদেরকে আমরা সরিয়ে আমরা রামকে নিয়েছি। আজকে রামের তারা যদি এভাবে ব্যবহার করে, মানুষ হয়তো আবার বামকে আনবে, কিংবা আবার রামকেই রাখবে। হ্যাঁ, কিন্তু জনগণের এই হ্যারাসমেন্টগুলো, আমি তো আপনাকে বললাম, ভিআইপিরা এগুলো উপলব্ধি করেন না। যারা রাস্তায় বেরোন, তারা যদি রাস্তায় বেরিয়ে, এই যেমন এখন যে পজিশনটা হয়ে রয়েছে আপনার অনুকূল আশ্রম থেকে আপ টু বিদুর্গতা চমুনি, আপনি ভিআইপিদেরকে অনুরোধ করেন না যে একদিন ট্রাভেল করেন না এই জায়গাটা দিয়ে হেঁটে, নো সিকিউরিটি, নো সিআরপিএফ, নো পুলিশ, একজন ম্যাক্সিমাম নিরাপত্তা রক্ষী নিয়ে রাস্তাটা হাঁটুন তো, দেখুন তো হাঁটা যায় কিনা। তারা করবেন কি, তারা বেরোলে সিআরপি টিআরপি নিয়ে বেরোন পাবলিককে পেদানোর জন্য, সরেন ধমকায়। আর এটা কি অসভ্যতা? এগুলো কি আশা করতে পারেন? সঞ্জিতা, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আপনি যেগুলো বলছেন সেগুলো একদম বাস্তব কথা, একদম কঠোর কথা। মানুষের যে অভিযোগ বা আমরাও যে দৈনন্দিন জীবনে যেগুলো দেখছি সেগুলোই আপনি বলছেন। একজন নগরবাসী হিসেবে আপনার যেগুলো বলার বা যেগুলো আপনি দেখছেন সেগুলি বলছেন। মানুষ আপনাকে এই জায়গাটাতে অবিশ্বাস করার কোনো জায়গা নেই। তবে একটা প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে নাগরিক সমাজ কিভাবে গঠনমূলক ভূমিকা রাখতে পারে? শুধু অভিযোগ করলাম আমরা, তা কি চলবে? কিন্তু মানে কি ধরনের সক্রিয় ভূমিকা নিতে হবে? আমাদেরও আছে কিছু ল্যাপসেস, যে শুধু সরকার সম্বন্ধে তো বললাম, শুধু সরকারকে বলে তো লাভ নেই, আমাদেরও কিছু ল্যাপসেস আছে। আমরা নাগরিক হিসেবে আমাদেরও কিছু ল্যাপসেস আছে। সরকার হয়তো আমাদের ভালোর জন্য এই কাজটা করছিলেন, এবং এটা তো সত্যিকার অর্থে কনসেপ্ট ইজ গুড, নো ডাউট, এবং অনেক জায়গাতে সৌন্দর্য আয়নও হয়েছে, এটা তো ঠিক। এই সরকারের পিরিয়ডে অনেক জায়গাতে সৌন্দর্য হয়েছে, পার্ক হয়েছে। সেটা অনেকেই বলছেন পরিকল্পনাতে কোনো জায়গাতে ত্রুটি নেই, কিন্তু অনেক জায়গাতে বাস্তবায়নে ত্রুটি হচ্ছে। এমবিবি কলেজের এরিয়াটাই দেখুন কি সুন্দর করেছে ওরা, সত্যিকার অর্থে সুন্দর করেছে। হারাধন সঙ্গের এই দিকটা সুন্দর হয়েছে, মানুষ এখানে হাঁটাটাটা করতে পারে। মাননীয় লক্ষ্মীনারায়ণ লেকের পাশে জায়গাটা সুন্দর করেছে। আপনার মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের জায়গাটা সুন্দর করেছে, সুন্দর হয়েছে। উমাকান্ত স্কুলের উল্টো দিকে এগুলো সুন্দর হয়েছে। কিন্তু হাওড়া নদীর পারে যেটা করছে, বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। এবং হাওড়া নদীর এই পরিকল্পনা এই মেয়র পিরিয়ডে আসার পরে মেয়র যে পরিকল্পনা নিয়ে পার্কটাকে যেভাবে মানে কি বলবো, মানে এটাকে রিকনস্ট্রাকশন, রেনোভেট করেছেন। আগরতলা শহরে নদী প্রায় টুপ ভরে গেল, বন্যার পরিস্থিতি কিন্তু হয়নি আগরতলা শহরে। আগরতলা যে কোথাও জল স্ট্যাগনেন্ট হয়েছে, এটা শহরের ভেতরের জল, নট নদীর জল। এগুলো করেছেন মেয়র। এগুলো ভালো কাজগুলো তো 100 বার প্রশংসা করবো যে কোনো সরকারের। কিন্তু আমাদের নাগরিক হিসেবে, এতক্ষণ তো সরকারের আধিকারিকদের কথা বললাম, নাগরিকরা আমরা অনেক জায়গাতে, এই বিদুর্গতা চমুনি পর্যন্ত আমি জানি একজন ভিআইপি এনক্রোচমেন্ট আছে। আমি কিছুক্ষণ আগে মেয়রের সঙ্গে কথা বলছিলাম একটি প্রোগ্রামে, আমরা দুজনই ছিলাম, আমি নাম বলবো না, নামটা বলাটাও সুন্দরও দেখায় না। ওনার এনক্রোচমেন্ট আছে, উনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে ওনার সামনের জায়গাটা অক্ষত থাকে। আমার ক্যাটচুমনি এরিয়াতে একজন ভিআইপি আছেন, আমার ক্যাটচুমনি এরিয়াতে একজন ভিআইপি আছেন, ওনার বাড়ির সামনাটা এখনো ভাঙা হয়নি। হোয়ার ইজ কভার ড্রেন ইজ কমপ্লিট। আমি এক্ষুনি মেয়রকে জিজ্ঞেস করছিলাম, মেয়র বলেছে এটা যথাযোগ্য ব্যবস্থা আমি নিচ্ছি, প্লিজ ওয়েট এন্ড সি। উনি আমাকে ইস্যু করেছেন। তো ওনার
টোটাল কমপ্লিট উনার বাড়ির সামনাটা ছাড়া অ্যাকসেপ্ট কেন এগুলো হবে? উনি তো শহরের বিশিষ্ট নাগরিক, উনি এগিয়ে এসে আমার বাড়ির সামনের ওয়াল যখন ভাঙা হয় আমি নিজে সশরীরে দাঁড়িয়েছিলাম, আমি সশরীরে দাঁড়িয়েছিলাম যে ভাঙুন। আমার সঙ্গে দাঁড়িয়েছিলেন শৈলেশ যাদব, মাননীয় মেয়র। আমার বাড়ির সামনে ভাঙা হচ্ছে, এটা নাগরিকের উচিত ডিউটি, বিকজ গভর্নমেন্ট ইজ ডুইং ফর আওয়ার জন্য, আমাদের জন্য সরকার করার চেষ্টা করছে। করার ক্ষেত্রে হয়তো আধিকারিকদের ল্যাপসেসের জন্য সরকারের সদিচ্ছাটা ব্লেমড হচ্ছে, কিংবা মানে মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষ সরকারকে দোষারোপ করছে। কিন্তু আমরাও তো অনেক জায়গা জোর করে অকুপাই করে রেখেছি আনঅথরাইজডলি তো আমরাও অকুপাই করে রেখেছি অনেক জায়গাতে। আমরা যখন ট্রাফিক যানজটের কথা বলি তখন রাস্তার পাশে গাড়িগুলো তো মানুষেরই দাঁড় করে, নগরবাসীরই পার্কিং করা, গাড়ি আছে কিন্তু গ্যারেজ নেই। এই ক্ষেত্রে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, গাড়িগুলো ক্রেন দিয়ে তুলে একদম কোনো খোলা জায়গায় নিয়ে রেখে দেওয়া, যে আসবে যে 1 লাখ টাকা ফাইন দেন তারপর গাড়ি নেন। শহরের প্রতিটা রাস্তায় আপনি গাড়ি দেখবেন, টমটম এরা যখন খুশি যেভাবে খুশি ওরা চালায়, রিক্সাওয়ালা যেমনি খুশি চালায়। স্মার্ট সিটি যদি হয় কেন রিক্সা চলবে? মেইন রোডগুলোতে তো রিক্সা চলা উচিত না, ভেতরের রাস্তাগুলোতে চলুক। সামনের রাস্তাতে তো মেইন রোডগুলিতে তো আপনার অটো টমটম, হ্যাঁ এগুলো আছেই, এগুলো তো চলছেই। ভেতরের রাস্তাগুলোতে রিক্সা ঢুকিয়ে দিন, যে না পারবেন না। তো সবখানে যদি সব ব্যাপারে কাজ করতে গেলে ভোটের রাজনীতি চিন্তা করা হয়, কই যোগী আদিত্যনাথ, আমাদের তো যাওয়া পরে ওই দিকটাতে, বছরে একবার হলো তো ওই দিকটাতে যায়, ধর্মকর্মই বলুন আর বেড়ানিই বলুন, আমার একবার যাওয়া পরে বছরে, ওখানে তো ভেঙে দিচ্ছেন সব। এটা সিপিএম কংগ্রেস ভাবে না, তারা সমাজবাদী ভাবে না, মুসলমান না হিন্দু ভাবে না, ওখানে তো ওইটাও একটা ফ্যাক্টর, হিন্দু মুসলমান, ওরা তো বুলডোজার বাবা তার নাম পড়ে গেছে। তো সুতরাং সরকার কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা নাগরিক এনক্রোচ করে বসে আছি, আমাদের বিরুদ্ধে একদম ড্রাস্টিক অ্যাকশন, নো মার্সি। দীপক মজুমদার আমার বন্ধু, তার জন্য আমাকে খাতির করবেন, আই নেভার এক্সপেক্ট ইট। দীপক মজুমদারের কিংবা মানিক শাহর ব্যক্তিগতভাবে তারা সজ্জন লোক, ব্যক্তিগতভাবে তো তারা সজ্জন লোক, এই রাজ্যের যে কোনো মানুষ বলবেন যে তারা ভদ্র সজ্জন লোক। তাদের এই সৎ ব্যবহারের সুযোগটা নিয়ে কিছু আধিকারিকরা, কিছু শহর নাগরিকরা যদি গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজের জন্য এনক্রোচমেন্ট করে, সেক্ষেত্রে দে শুড বি বোল্ড। বাধা হয়ে দাঁড়ায় সরকারের কাজে, সেক্ষেত্রে তাদেরও বোল্ড হতে হবে, নাইলে উন্নয়নমূলক কাজ হবে না, পরিষ্কার কথা। অসংখ্য ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য। আচ্ছা, আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আজ, শুধু সরকার পক্ষে নয় বা শুধু প্রশাসনের আধিকারিকদের নয়, এমনকি সমাজকে বা নাগরিক সমাজকে কি ভূমিকা নিতে হবে সেটাও আপনি উল্লেখ করলেন। আসলে উন্নয়ন কেউ অস্বীকার করে না দর্শক বন্ধুরা, তবে উন্নয়ন যদি হয় পরিকল্পনাহীন, জনস্বার্থ উপেক্ষা করে, তবে তাকে স্মার্ট বলা যায় না, বরং তা পরিণত হয় বিপদ ডেকে আনা এক সর্বনাশী প্রক্রিয়ায়। আগরতলার মানুষ উন্নয়ন অবশ্যই চায়, কিন্তু সেই উন্নয়ন হওয়া উচিত সময় মতো, সুপরিকল্পিতভাবে এবং নাগরিকদের দৈনন্দিন কষ্ট না বাড়িয়ে। তাই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার উচিত অবিলম্বে সমস্যাগুলোর প্রতি আন্তরিক নজর দেওয়া এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় স্মার্ট সিটি শুধু পোস্টার আর প্রচারে ভাষাতেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে নয়। স্মার্ট সিটির উন্নয়নে চোখ রেখেছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।